আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। বিয়েটা কিন্তু আমাদের পারিবারিকভাবেই হয়। আমি কোনো রিলেশন করে বিয়েটা করিনি এই ভয়ে যদি জীবন সঙ্গী বেছে নিতে আমি কোনো ভুল করি, আর ভুল মানুষকে বেছে নিলে আমাকে আমার পরিবার থেকে অনেক দূরে চলে যেতে হবে, কারণ তারা কখনোই রিলেশনের বিয়েতে সম্মতি দিবে না। সেটা আমি জানতাম, বিয়েটা করলাম, কিন্তু বিয়ের 1.5 বছর পরে জানতে পারলাম সেই ভুল মানুষটাকেই আমার পরিবার আমার জন্য বাছাই করলো। আমার ভাইয়ের অফিসের কলিগ ছিল আমার স্বামী। একদিন আমাদের বাসাতে ভাইয়া তার সব কলিগদের দাওয়াত করেছিল, সেখানে আমার স্বামীও এসেছিল। প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করে। তার কয়েকদিন পরে ভাইয়ার কাছে বিয়ের প্রস্তাব দেয়। সে সময়ে আমরা সবাই জানতাম সে অবিবাহিত, কারণ অফিসের সব কাগজপত্রে উল্লেখ ছিল সে অবিবাহিত এবং এখানে সে কয়েকজন ব্যাচেলরের সাথে রুম ভাড়া করে থাকতো। ভাইয়া তার গ্রামের বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখানে খোঁজ খবর নিতে যায়। তার গ্রামের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। সেখানে গিয়ে জানতে পারে তার বাড়িতে এক বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। তার 3টা বোন আছে, তাদের বিয়ে হয়ে গিয়েছে। এছাড়া বাড়ির আশেপাশের সবাই আমার স্বামীর সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে। পরে আমরা সবাই জানতে পারলাম ব্রাহ্মণবাড়িয়া ওটা তার নানা বাড়ি ছিল, তার দাদা বাড়ি অন্য কোথাও। আমার পরিবার সব দিক থেকে ভালোভাবে খোঁজ খবর নিল, কোনো ঝামেলা ছিল না, আর বিয়ের পর আমাকে নিয়ে এখানেই থাকবে। তাই তার কয়েকদিন পর আমার পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়। বিয়ের পর থেকে নিজেকে খুব লাকি মনে হতো, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি কেয়ারিং। আমি তেমন রান্না বান্না জানতাম না, তাই আমার হাজবেন্ড 3 বেলা আমাকে রান্না করে খাওয়াতো। প্রায় 1 বছর সেই রান্না বান্না করেছে, তারপরে আস্তে আস্তে সবকিছু শিখে নিয়েছি আমি। তাছাড়া আমি অসুস্থ হলে সারা রাত জেগে আমার সেবা করত, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। একটা মেয়ে যেমন স্বামী চায়, স্বামী হিসাবে সব দায়িত্বই পালন করেছে সে। কখনোই আমি চিনতে পারিনি মুখোশধারী এই মানুষটাকে, যে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে অফিস থেকে 4 দিন ছুটি নিত সে। আমাকে বলতো তার মাকে সে দেখতে যাচ্ছে। আমিও যেতে চাইতাম, কিন্তু কখনোই আমাকে নিত না, বিভিন্ন অজুহাত দেখাতো। সেখানে টয়লেট নাকি বাহিরে ছিল, তাছাড়া সব কাজ নাকি পুকুরে করতে হতো। এসব বলে আমাকে সাথে নিত না। যেহেতু আমার বাবার বাসা আমাদের বাসা থেকে কাছে ছিল, তাই সেখানেই আমাকে রেখে দিত। এসব ব্যাপার নিয়ে আমারও কখনো কোনো সন্দেহ হয়নি। আমি সবসময় আমার শাশুড়ি মাকে বলতাম আমাদের সাথে এসে থাকার জন্য। ফোনে আমার শাশুড়ির সাথে প্রায় আমার কথা হতো। আমাদের বিয়ে 6 মাস পরে সে এসেছিল, প্রায় 1 মাস ছিল, তারপরে আবার চলে যায়। অনেক জায়গায় শুনেছি শাশুড়িরা নাকি ছেলের বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি মা মানুষ হিসাবে খুবই ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, আমাকে কখনোই গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইতো না। এভাবেই আমাদের বিয়ের 1.5 বছর কেটে যায়। বিয়ের 1 মাস পর থেকেই আমার স্বামী সব সময় আমাকে বাচ্চার জন্য প্রেসার দিত, কিন্তু আমি রাজি হতাম না। বলতাম মাত্র বিয়ে হয়েছে আমাদের, 6 মাস কিংবা 1 বছর কাটুক, তারপরে বাচ্চা নিব। আর এটা যেহেতু সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, তাই চাইলেই তো আর বাচ্চা হবে না। কিন্তু তার খুব তাড়া ছিল নিজের একটা বাচ্চা নেবার। এভাবে আমি তাকে 1.5 বছর আটকে রাখতে পারলেও পরবর্তীতে সে কিন্তু খুব ঝামেলা করে আমার সাথে। তার এই পাগলামি দেখে আমিও সিদ্ধান্ত নেই বাচ্চা নেবার। তারপরে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নাম্বারে 30-40টা ফোন এসেছে। হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ, তার মধ্যে একটা মেসেজ ছিল আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে, যেটা আপনার আর আমার জীবনের সাথে জড়িত। এই কথাটি আপনি আপনার হাজবেন্ডকে জানাবেন না। প্রথমে ভেবেছিলাম তাকে আমি জানাবো, কিন্তু পরে ভাবলাম তার সাথে আবার আমার ঝামেলা হতে পারে, তাই তাকে আর বলিনি। সকালের নাস্তা বানিয়ে দেই, নাস্তা খেয়ে ও অফিসে চলে যায়। তারপরে সেই নাম্বারে আমি ফোন দেই। ফোনের ওপাশ থেকে একজন খুব নিচু সুরে কান্না করতে করতে বলছিল, আপু আপনিও তো একজন মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলেন?
তার কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, এ কি, আপনি কান্না করছেন কেন? সে খুব বিনয়ী সুরে কাঁদতে কাঁদতে বলল, স্বামী সন্তান ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার মা বাবাও বেঁচে নেই। শেষ ভরসা আমার স্বামী, আর সেই স্বামীকেই আপনি কেড়ে নিলেন। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি আমার সাথে মজা করছেন? এসব কি বলছেন? কিন্তু মহিলাটা এত কান্না করছিল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে সে সব কিছু আমাকে খুলে বলল। সে বলছিল, আমি থাকতেও আমার বেঈমান স্বামী চুরি করে আবার আপনাকে বিয়ে করেছে। 7 বছরের সংসার আমার। আমার 2টা ছেলে, একটা মেয়ে আছে। আপনি আমার ছোট বোনের মতো, আপনার 2 পায়ে ধরছি। আপনি আমার স্বামীকে আমাকে ভিক্ষা দিন। তার এই কথাগুলো শুনতে শুনতে নিজের অজান্তেই আমি কান্না করছিলাম। বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। তারপরে ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার ভাইকে আমি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেই। আমার ভাই সব খোঁজ খবর নিয়ে আসে। সে বলে, আসলে যে মহিলা আমাকে ফোন দিয়েছিল সেই মহিলা নাকি আমার স্বামীর প্রথম স্ত্রী। আমার স্বামী আমাদের সাথে প্রতারণা করেছে। কথাটা শুনে সাথে সাথেই অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে যাই। ঘন্টাখানেক পর আমার জ্ঞান ফিরে। আমার ভাই বলে, তোর জীবনে আরো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। কথাটা প্রথমে আমি বুঝতে পারিনি। পরে আমার ভাই বলল, আমি অজ্ঞান হওয়ার পরে ডাক্তার এনে চেক আপ করিয়েছে, আমি নাকি প্রেগনেন্ট। খবরটা শুনে আমি একটুও খুশি হতে পারিনি, কারণ এত কিছুর পরে এই খবরটা কখনোই আমার জীবনে খুশির কারণ হতে পারে না। তার কয়েকদিন পরে আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, অফিসের বস আর আমার স্বামীর আগের বউ সবাইকে নিয়ে একটা বিচার বসানো হয়। আমার স্বামীর প্রথম স্ত্রীকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই, কারণ 3টা বাচ্চা হওয়ার পরেও উনি এখনো যথেষ্ট সুন্দর, আর কোনো কিছুতেই কমতি নেই। তার 2টা ছেলে, একটা মেয়ে। অনেক সময় পুরুষ মানুষ বাচ্চা না হওয়ার কারণে বিয়ে করে, কিংবা পরপর কন্যা সন্তান হওয়ার কারণেও কিন্তু বিয়ে করে, কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই ছিল না। শুধু শুধু সে কেন আমার জীবনটা নষ্ট করলো, এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মনে। তারপর বিচারকরা আমার স্বামীকে জিজ্ঞাসা করলো, সে তার প্রথম স্ত্রীকে রেখে শুধু শুধু কেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করলো। আমার স্বামীর বক্তব্য ছিল, সে তার প্রথম স্ত্রীর সাথে সুখী না। সুখী না কেন এই কথা জানতে চাইলে সে বলে, তার সাথে তার বউয়ের নাকি অনেক কথা কাটাকাটি হতো, পার্সোনাল আরো অনেক কথা হতো। এক পর্যায়ে তার বড় বউ জানায়, অনেকবার সে তার অফিসের কাছে বাসা নিয়ে চলে আসতে চেয়েছে, কিন্তু সে কিছুতেই তাকে গ্রাম থেকে নিয়ে আসেনি। আর তার সাথে তার বউ বাচ্চা থাকতো না, তাই সবাই জানতো সে অবিবাহিত। সেই কারণেই তার সাথে আমার বিয়ে হয়। আর প্রতি মাসে 4 দিনের ছুটি নিয়ে সে তার বউয়ের সাথে থাকতে যেত। এটা কিন্তু আমি জানতাম না। আমি জানতাম সে তার মায়ের সাথে দেখা করতে যেত। আমার সামনেই আমার শাশুড়ি তার বড় বউয়ের সাথে খুব বাজে আচরণ করে। আমি খুব অবাক হয়ে যাই আমার শাশুড়ির এই খারাপ রূপটা দেখে। বিচারকদের সামনে আমার শাশুড়ি তাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল। আমি খুব অবাক হচ্ছিলাম, এই মানুষটা আমার সাথে কত ভালো ব্যবহার করতো, আমার প্রতি কত যত্নশীল, অথচ তার এত খারাপ একটা রূপ আছে। বিচার শেষে সবার একটাই সিদ্ধান্ত, 2 বউ চাইলে একসাথেই তাদের নিয়ে সংসার করবে। এ কথা শুনে আমার স্বামীর বড় বউ আমার 2 পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বোন, তোমার তো যাবার জায়গা আছে, তোমার তো সব আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার যাবার কোনো জায়গা নেই, তাই আমার স্বামীকে তুমি আমাকে ভিক্ষা দাও। আর মুখের দিকে তাকিয়ে আমিও অসহায় হয়ে যাই, কোনো কথাই বলতে পারছিলাম না। আমিও সিদ্ধান্ত নেই, এই বেঈমানের সাথে আমি আর সংসার করব না। তারপর থেকেই আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা থাকছিলাম। তার কয়েক মাস পরেই দুর্ভাগ্যজনকভাবে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপরেই তার সাথে আমার ডিভোর্সটাও হয়ে যায়। এখন আমি আমার বাবার বাড়িতেই থাকি। অনেক বোনেরাই কিন্তু এইরকম প্রতারণার শিকার হয়। সবাই সাবধানে থাকবেন। জীবনের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। আজকের গল্পটি আমার পরিচিত এক আপুর জীবন থেকে নেয়া। গল্পটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।